মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আমাদের নতুন অনুষ্ঠান জিনের আলোয় দেখেছিলেন। এই অনুষ্ঠানে আপনারা শুনবেন আমাদের শরীরে জিন নিয়ে নানান তথ্য বিশ্লেষণ ও আলোচনা। জিন কি, কত রকমের, কিভাবে তারা কাজ করে, আমাদের দেহের জিনগত চরিত্র জানা কেন জরুরি, রোগ প্রতিরোধে তা কিভাবে সাহায্য করে, এ বিষয়ে দুনিয়ায় কি গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, জেনেটিক কাউন্সেলিং কখন দরকার হয়, এই সব আলোচনা আপনারা শুনতে পাবেন অনেকগুলি পর্ব জুড়ে, প্রতি সোমবার বেলা 3:30। বিশেষ নজর থাকছে জিনবাহিত চোখের অসুখ গ্লকোমায়, যার কারণে আমাদের দেশে এই মুহূর্তে 1 কোটির ওপর মানুষ অন্ধ বা অন্ধ হতে চলেছে। আলোচনায় থাকছেন বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক, জেনেটিক কাউন্সিলর, চক্ষুরোগ বিশেষজ্ঞ, সমাজকর্মী, সর্বোপরি সেই সব মানুষ যারা গ্লকোমায় আক্রান্ত। শুনুন জিনের আলোয় দেখেছিলেন, প্রতি সোমবার বেলা 3:30। জানুন কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে। ভূতের কথা জানলে যদি সাবধান হই বর্তমানে, লাভবান হই ভবিষ্যতে, ক্ষতি কি? নমস্কার, 90.8 মেগাহার্টজ রেডিও জেউতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিজিৎ, আপনাদের স্বাগত জানাচ্ছি এক নতুন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি জিনের আলোয় দেখেছিলেন। এই রেডিও অনুষ্ঠান এক বিশেষ প্রকল্পের অন্তর্গত, যে প্রকল্পের শরিক যাদবপুর বিশ্ববিদ্যালয়, কমিউনিটি রেডিও জেউ আর ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড। এবং আমরা খুব কৃতজ্ঞ যে এই অনুষ্ঠানের এবং এই প্রকল্পের মূল যে মানুষ, অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায়, আপনাদের স্মরণে থাকবে যে ওকে নিয়ে আমরা এর আগেও অনুষ্ঠান করেছি, ওর কাজ নিয়ে। উনি এই যে প্রকল্প তার নেতৃত্ব দিচ্ছেন এবং মূলত তিনি থাকবেন নানান পর্বে। আমাদের যারা বিভিন্ন অতিথি বিভিন্ন পর্বে আসবেন, সেখানে ইউনিভার্সিটির অধ্যাপক থাকবেন, সেখানে জেনেটিক কাউন্সিলর থাকবেন, আর সেখানে চিকিৎসক থাকবেন। একটা ছোট কথা মনে করিয়ে দিই যে আমরা জিন নিয়ে কথা বলবো ঠিকই, কিন্তু একটা সময়ের পর থেকে আমাদের মূল আলোচ্য বিষয় হয়ে উঠবে গ্লকোমা। সুতরাং বলতে পারেন যে জিনের আলোয় দেখেছিলেন কোনো যদি বিশেষ রোগকে, তাহলে সেটা গ্লকোমা, এবং সেটা নিয়ে বিশদে একটা সময়ের পর আলোচনা হবে। এবং এই পর্বগুলির কোনোটিতে আপনারা হয়তো যারা গ্লকোমায় আক্রান্ত তাদের কথাও শুনতে পাবেন। কখনো হয়তো আমরা চলে যাব এমন কোনো পরিবারের কাছে, কোনো প্রত্যন্ত গ্রামে, সেখানে যারা এতে আক্রান্ত তাদের সঙ্গেও কথা বলবো। সব মিলিয়ে এই যে 11টা পর্ব হবে, আপনারা কিন্তু শুনতে ভুলবেন না। অনেক কিছু জানার আছে, শোনার আছে, সর্বোপরি আমাদের নিজেদের জীবন নিয়ে ভাবার আছে। নমস্কার, জিনের আলোয় দেখেছিলেন এর এই পর্বে আপনাদের স্বাগত। আমি মৈনাক, ডক্টর মৈনাক সেনগুপ্ত, জেনেটিক্স বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। আর আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরিজিৎ মুখোপাধ্যায়, ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডের অধ্যাপক। আমরা গত বেশ কয়েক পর্ব জুড়ে জেনেটিক্স, জিনস, জেনেটিক ডিজিজ এবং বিশেষত অকিউলার জেনেটিক ডিজিজ এবং গ্লকোমা, যেটা একটা প্রমিনেন্ট পার্ট অফ দিস অকিউলার জেনেটিক ডিজিজ রেলম, সেইটা নিয়ে ডিসকাস করেছি। এবং অরিজিৎদা, আমার এই গত বেশ কয়েক পর্বের আলোচনা থেকে যেটা মনে হয়েছে যে গ্লকোমা ম্যানেজমেন্ট এটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ছাড়া সম্ভব নয়, যেখানে জেনেটিসিস্টসের যেমন রোল থাকবে, তেমনি জেনেটিক কাউন্সিলরের একটা খুব প্রমিনেন্ট রোল থাকবে, এবং ক্লিনিশিয়ানসদের তো বটেই। কিন্তু আমরা যারা জেনেটিক্স নিয়ে কাজ করেছি, বা জেনেটিক কাউন্সিলর বা একজন ডাক্তার, তাদের পক্ষে এই অ্যাপ্রোচটা কনসেপচুয়ালাইজ করা যতটা ইজি,
কিন্তু যারা বেনিফিশিয়ারি, যারা পেশেন্টস অ্যাজ সাচ, তারা কি এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটাকে তাদের মানসিক অবস্থা থেকে কিংবা তাদের অর্থনৈতিক অবস্থা থেকে এইটাকে তারা বয়ে নিয়ে যেতে সক্ষম হতে পারে? আর তার সঙ্গে যে প্রশ্নটা আসে যে এই যে গ্লকোমা ম্যানেজমেন্টকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা দরকার, এটা তোমার মাথায় ঠিক কখন আসে? আচ্ছা, এই দুটো প্রশ্নের মধ্যে আমি পরের প্রশ্নটা আগে উত্তর দিই, তাহলে বুঝতে সুবিধা হবে কনটেক্সটটা। এটা আমার মাথায় আসে একেবারেই ঘটনাচক্রে, কাকতালীয়ভাবে। আমি প্রায় 20 বছর ধরে এই গ্লকোমা জেনেটিক্সের ওপরে কাজ করছি। যখন প্রথম শুরু করি তখন বিভিন্ন ক্লিনিশিয়ানদের সঙ্গে কোলাবোরেট করে, চিকিৎসকদের সাথে কোলাবোরেট করে আমরা পেশেন্ট রিক্রুটমেন্ট করতাম, কাদের মধ্যে জেনেটিক স্টাডিটা আমরা করব। তো সেই সমস্ত সূত্র থেকে একেবারেই কোইন্সিডেন্টালি এক মহিলার সাথে আমাদের আলাপ হয়, যিনি অন্ধ, যিনি একটি অত্যন্ত গরিব পরিবারের থেকে এসছেন, রুরাল ওয়েস্ট বেঙ্গল, মফস্বল, একেবারে গ্রাম্য পশ্চিমবঙ্গ জায়গা থেকে। তিনি গ্লকোমায় অন্ধ ছিলেন এবং তিনি লেখাপড়া জানতেন না, কিন্তু খুব অদ্ভুতভাবে শিক্ষিত লোকের থেকে অনেক বেশি অ্যাওয়্যার ছিলেন। তো সেইটা আমাদের হেল্প করেছে ওনাকে ছিলেন বলতে গ্লকোমা সম্পর্কে অ্যাওয়্যার ছিলেন। গ্লকোমা কথাটা তো উনি অতটা বুঝতেন না, জেনেটিক্সও উনি বুঝতেন না, কিন্তু উনি এইটা বুঝতেন যে ওনার পরিবারে অনেকের গ্লকোমা আছে, এবং উনি এটাও বুঝতেন যে এটা কাকতালীয় নয় ওনার পরিবারের ক্ষেত্রে। তোরা ওনাদের মতো করে জানতেন, ওই মহিলা বিশেষ করে, যে ওনাদের রক্তে একটা দোষ আছে যেটা জেনারেশন থেকে জেনারেশন অবধি চলছে। উনি যেমন বলেছিলেন উনি ওনার মার থেকে পেয়েছেন, ওনার মা অন্ধ ছিলেন, ওনার মা তার মার থেকে পেয়েছিলেন। তো উনি অলরেডি জানেন যে ওনার আগে 2 জেনারেশনের ছিল, এবং যখন ওনার সাথে আমাদের আলাপ হয়, ওনাকে আমরা ইনক্লুড করি আমাদের স্টাডিতে, তখন অলরেডি ওনার ছেলেদের মধ্যে একজনের গ্লকোমা হয়ে গেছে। তো সেইটাকে আমি বলছি উনি অ্যাওয়্যার ছিলেন। আমরা অনেক অন্য পরিবারের সাথে ইন্টারঅ্যাক্ট করে দেখেছি যে অ্যাওয়ারনেসটা কিন্তু খুব কমন নয়। অ্যাওয়ারনেস হলে কি হয়, উনি যেহেতু অ্যাওয়ার ছিলেন, তো উনি অলরেডি রিসেপটিভ ছিলেন এই অ্যাপ্রোচটায়। যখন উনি শুনেছেন এরকম একটা কাজ হচ্ছে, উনি জেনেটিক্স কথাটা বিন্দু বিসর্গ না বুঝলেও উনি এক কথায় রাজি হয়ে গেছিলেন ওনার নিজের এতে অংশগ্রহণ করতে, এবং উনি আমাদের প্রমিস করেছিলেন যে ওনার গোটা পরিবারকে উনি কনভিন্স করবেন অংশগ্রহণ করার জন্য। সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। তো এইটা আমাদের 20 বছর আগে যেটা আমি বললাম, অনেক পেশেন্টের মধ্যে একেবারেই কোইন্সিডেন্টালি আমরা এনার সাথে আমাদের ইন্টারাকশন শুরু হয়। লাকিলি আমি আগের একটি পর্বে বলেছি যে সব গ্লকোমা জেনেটিক হয় না, বা গ্লকোমা জেনেটিক হলেও সবসময় আমরা সেটা বার করতে পারি না জেনেটিক্সের কোন ডিফেক্টের জন্য, কোন জিনে, কোন মিউটেশন জন্য হয়েছে। ঠিক, লাকিলি আমরা এদের পরিবারের, এই মহিলার ক্ষেত্রে আমরা সেটা বার করতে পেরেছিলাম 20 বছর আগে। আচ্ছা। তো এখানে যেহেতু আমরা বার করে ফেলেছিলাম, তো আমরা বুঝে ফেলেছিলাম যে এই পরিবারের মধ্যে কাদের মধ্যে ওই ডিফেক্টটা আছে, সেটা দেখার জন্য এক্স্যাক্টলি আমাদের কোথায় টর্চে আলোটা ফেলতে হবে। ফলে টেকনিক্যালি ল্যাবরেটরিতে কাজের সম্পর্কিতভাবে এটা খুব সহজ হয়ে গেছিলো আমাদের পক্ষে ওটা স্ক্রিন করা, যে কাদের কাজের মধ্যে এটা আছে, কাদের কাদের মধ্যে এটা নেই। তখন আমরা আমাদের গ্রামে যাই, পরিবারের সবার সাথে কথা বলি, যতজন অলরেডি তারা গ্লকোমায় আক্রান্ত বা অন্ধ তাদের সবার রক্তের স্যাম্পল আমরা নিয়ে আসি, নিয়ে এসে ওটা কনফার্ম করি যে হ্যাঁ, যাদের যাদের গ্লকোমা আছে, হয় তারা পুরোপুরি অন্ধ হয়ে গেছেন বা অন্ধ হয়ে যাননি কিন্তু চলছে, তাদের সবার মধ্যে সেই ডিফেক্টটা আছে, এবং যাদের নেই তাদের কারোর মধ্যে ডিফেক্টটা নেই। জেনেটিক্যালি কিন্তু দুটোই খুব ইম্পর্টেন্ট কনফার্ম করার জন্য যে এই আমাদের যেটা বললাম হাজার হাজার জিনের মধ্যে এই জিনের এই মিউটেশনটাই ডিজিজটা কজ করছে, সেটা প্রমাণ করার জন্য আমাদের দুটো জিনিসই করতে হয়। দেখাতে হয় যে যারই অসুখ আছে তারই ওই ডিফেক্টটা আছে, এবং যারই অসুখ নেই তারই ওই ডিফেক্টটা নেই। দুটো প্রমাণ করাই ইম্পর্টেন্ট। তো আমরা সেটা প্রমাণ করেছিলাম এই পরিবারের ক্ষেত্রে। এটা করার পরে তখন আমরা দেখলাম যে তাহলে আমরা এই পরিবারের ক্ষেত্রে আমরা উইথ 100% সার্টেনটি বলতে পারছি কার ভবিষ্যতে গ্লকোমা হবে আর কার হবে না। সো কনফার্মেশনটা আমাদের একটা প্রেডিক্টিভ পাওয়ার দিল। এটা আমি 20 বছর আগের কথা বলছি। মানে তোমরা কি 20 বছর আগের এই যে স্টাডিটায় তখন ওই পরিবারের কাউকে পেয়েছিলে যার মধ্যে এই যে ডিফেক্টটা সেটা আছে, কিন্তু তখনও তার কোনো গ্লকোমার সিমটম পরিলক্ষিত হচ্ছে না? একদমই পেয়েছিলাম। সেই প্রসঙ্গেই আসছি। আমি আগের একটি পর্বে বলেছি যে এই পরিবারের 12-13 বছর অবধি তাদের চোখে কোনো অসুবিধা দেখা যায় না যারা এই মিউটেশনটা ক্যারি করছে। তারপরে ডিজিজটা দেখা যেতে শুরু করে এবং 17-18 বছর মধ্যে তারা অন্ধ হয়ে যায়। তো যখন আমরা এই 20 বছর আগে স্টাডিটা করছিলাম তখন এই মহিলারই 3টি ছেলের মধ্যে 2টি ছেলের বয়স ছিল 18-র কম। তার মধ্যে একজনের জাস্ট সে
স্কুলের পড়া দেখতে পাচ্ছে না, বোর্ড দেখতে পাচ্ছে না, এই অবস্থা শুরু হয়েছিল। এবং অ্যাজ ইউ এক্সপেক্ট তার মধ্যে মিউটেশনটা ছিল। আরও একটি ছোট ছেলে যার আরও কম বয়স ছিল, তার মধ্যে মিউটেশনটা ছিল, কিন্তু তার তখন কোনো সিমটম ছিল না। এবং এদের 2 কাজিন ছিল, তাদেরও বয়স 10-এর নিচে ছিল, তাদের মধ্যে মিউটেশন ছিল এবং তাদেরও কোনো সিমটম ছিল না। এই 3টি বাচ্চার ক্ষেত্রে 20 বছর আগে আমি চেয়েছিলাম যে আমি তো অ্যাজ এ জেনেটিসিস্ট আমার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে অদূর ভবিষ্যতে হবেই এদের গ্লকোমা, কিন্তু এদের কোনো সিমটম ছিল না। ফলে আমি ডাক্তারের সাথে কথা বলা সত্ত্বেও সিমটম ছাড়া যেহেতু চিকিৎসা করা যায় না, ডাক্তার কিছু করতে পারেননি। উনি বলেছেন আমাদের অপেক্ষা করতে হবে, ওনারা ফলো আপে আসবেন এবং যখন সিমটম দেখা যাবে তখন উনি যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু যথারীতি এরা যেহেতু খুব দুস্থ পরিবার, অনেক দূরের গ্রাম থেকে আসে এবং অনেকেই অন্ধ পরিবারের মধ্যে, তো ফলে এদের পক্ষে গ্রাম থেকে শহরে এসে ডাক্তার দেখানোটাও একটা বিরাট হাসেল। তো ফলে কি হয়, অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যায়, যেটা হয়তো 6 মাসে দেখানোর কথা সেটা হয়তো 2 বছর হয়ে যায়, দেখানো হয় না। সো যেখানে গোটা 5 বছরের মধ্যে পুরো অন্ধত্ব এসে যাচ্ছে, সেখানে যদি 2 বছর 3 বছর দেখানো না হয়, সেখানে তুমি বুঝতেই পারছো যে যখন তারা ফাইনালি এসে ডাক্তার দেখাচ্ছে তখন তারা অ্যাজ এক্সপেক্টেড অন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা তখন 20 বছর আগে এইটা একটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন ছিল অ্যাজ এ রিসার্চার, যে আমি জানি এদের অন্ধত্ব আসবে, আমি সেটা আগে থেকে বলতে পারছি, কিন্তু আমার মানে মনে হচ্ছে আমার হাত পা বাঁধা, আমি কিছু করতে পারছি না। কী করে আমি সলভ করবো এই প্রবলেমটা? এর সাথে আরেকটা ইন্টারেস্টিং কথা জুড়ে দিই। আমি যে বললাম যে মহিলাকে দিয়ে পুরো গল্পটা শুরু হয়েছে 20 বছর আগে, তার 3টি সন্তান ছিল। মেজো ছেলে তার অলরেডি দেখা দিচ্ছিল, ছোট ছেলে মিউটেশন ছিল, দেখা দিচ্ছিল না। বড় ছেলেটি ছিল একমাত্র আর্নিং মেম্বার, কারণ তার চোখে কোনো সমস্যা ছিল না। কিন্তু এরা যেহেতু জানে যে এদের পরিবারের রক্তের দোষ আছে, তো ওরা কিন্তু প্রতি রাতে ঘুমোতে যেত ভেবে যে এই বড় ছেলেও পরের দিন সকালে উঠে দেখবে অন্ধ হয়ে গেছে এবং তখন তাদের শেষ সম্বলটাও চলে যাবে। তা আমরা কিন্তু জেনেটিক স্টাডি করে বলতে পেরেছিলাম যে এই বড় ছেলেটির মধ্যে ওই রক্তের দোষটি নেই, মায়ের থেকে ও সেটা পায়নি। তো ফলে যে পেয়েছে সেটা যেমন বলা সম্ভব, যে পায়নি সেটাও তেমন বলা সম্ভব। তাতে কি সুবিধা হয়, আমি যখন হেলথ ম্যানেজমেন্ট করছি, আমি যখন অ্যাজ এ ক্লিনিশিয়ান হসপিটাল যখন ভাবছে যে আমি এদেরকে রেগুলার ফলো আপ করতে হবে, তখন ওই ইনফরমেশনটা কিন্তু আমাকে হেল্প করছে যে কার বেশি ফলো আপ লাগবে, কার অত ফলো আপ লাগবে না, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো এইটা ছিল 20 বছর আগে সিচুয়েশন, যে আমরা চেষ্টা করেও আমরা জানা সত্ত্বেও কিছু করতে পারিনি। এখন আমরা কিছু করতে পেরেছি। কি চেঞ্জ হলো? 2023 সালে ফরচুনেটলি আমি একটি ছোট ফান্ডিং পেয়েছিলাম আমার ইউনিভার্সিটি থেকে, যে ফান্ডিংটা দিয়ে আমি এদের কারুর প্রাইভেসি না রিভিল করে একটা গল্পের মাধ্যমে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দিয়ে এই গল্পটা আমি প্রেজেন্ট করি থ্রু এ ফিল্ম। সেইটাই কিন্তু একটা মুভমেন্ট হতে শুরু করে। যখন জেনারেল পাবলিক সায়েন্টিস্টদের বাইরে গিয়ে, ল্যাবরেটরির বাইরে গিয়ে, যখন একজন সাধারণ মানুষ, চ্যারিটেবল অর্গানাইজেশন, ডাক্তার, জেনেটিক কাউন্সিলর, এরা যখন সবাই মানুষের গল্পটা শুনলো, শুধু সায়েন্সটা নয়, তখন কিন্তু পিপল স্টার্ট টু কাম ফরওয়ার্ড এই পরিবারের জন্য। তো রোটারি মতো একটা বড় অর্গানাইজেশন, তার যে লোকাল যে ব্রাঞ্চ, তারা এগিয়ে এলো। এদের যে হসপিটালে যাওয়াটা যে প্রবলেম, রোটারি এগিয়ে এলো বলার জন্য যে আমরা আমাদের ডোনেশনের টাকা দিয়ে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। সো সেইটা একটা মোবিলাইজেশন হলো। ডক্টর অসীম শীল, ডক্টর এমিলি ব্যানার্জি, ডক্টর দীপাঞ্জনা দত্তর মতো জেনেটিক কাউন্সিলর, এরা এগিয়ে এলেন কোনো মানিটারি ইনভলভমেন্ট ছাড়া, বিকজ দে ওয়ার মুভড বাই দ্য ফিল্ম। তো এখন এই পরিবারের ক্ষেত্রে আমরা ওই বাচ্চাদের তো অন্ধত্ব বাঁচাতে পারলাম না, মানে যাদের তুমি 20 বছর আগে 20 বছর আগে যাদের দেখেছিলাম, তারা এখন বাবা মা হয়েছেন। কোইন্সিডেন্টালি এই 3 জনেরই 3টি ছেলে এখন এই মিউটেশনটা ক্যারি করছে এবং তারা সবাই অ্যারাউন্ড 10-11 বছর বয়স। তারা এক্স্যাক্টলি ওই সিচুয়েশনে আছে যেখানে তাদের বাবা মায়েরা ছিল আজ থেকে 20 বছর আগে। তাদের মিউটেশনটা আছে, তাদের রোগটা নেই। এখন কিন্তু আমরা এই পরিবারকে জেনেটিক কাউন্সেলিং করছি, করে আমরা ট্রিট করছি, তার জেনেটিক টেস্টিং হচ্ছে এবং যে পজিটিভ হচ্ছে তার আবার জেনেটিক কাউন্সেলিং হচ্ছে যে তারা এইটা ইউজ করবে কি ইনফরমেশনটা, এবং তখন অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট ডক্টর অসীম শীল কিন্তু তাদের সার্জারি করে দিচ্ছেন। এবং যেটা আমি আগের একটি পর্বে বলেছি, গত 2 বছরে 3টি বাচ্চার এমন অবস্থা আমরা পৌঁছেছি যেখানে সার্জারি করা হয়েছে এবং তাদের ভিশন ইজ স্টেবল, মানে এদের আমরা গ্লকোমার প্রোগ্রেশনটাকে অ্যারেস্ট করতে পেরেছি, সেইটা একটা সাকসেস। আপনারা শুনছেন জিনের আলোয় দেখেছিলেন, প্রতি সোমবার বেলা 3:30। কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে,
ভূতের কথা জানলে যদি সাবধান হই বর্তমানে, লাভবান হই ভবিষ্যতে, ক্ষতি কি? বিরতির আগে যে জায়গায় আমরা পৌঁছেছিলাম সেটা হচ্ছে গভর্নমেন্ট বডিজ, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, তারা কি এই গ্লকোমা ম্যানেজমেন্টের ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, এরকম কোনো পলিসি তাদের অলরেডি এক্সিস্টিং, নাকি তুমি মনে করো যে তুমি যে মডেলটার কথা বললে সেটা ইজ ওয়ার্থ ফলোয়িং, তার উপর বেস করে দ্য গভর্নমেন্টস ক্যান টেক আ পলিসি ডিসিশন? আমি মনে করি যে মডেলটা আমরা করতে পারলাম এত বছরের প্রচেষ্টায়, সেই মডেলটা করা সম্ভব। কিন্তু এই মুহূর্তে এরকম কোনো পলিসি নেই, স্টেট লেভেলেও নেই, সেন্ট্রাল লেভেলেও নেই। হেলথ অ্যাজ সাচ ইজ এ স্টেট ম্যাটার, কিন্তু কিছু কিছু পলিসি ন্যাশনালি গভর্নড। তো অন্য কিছু জেনেটিক ডিজিজের ক্ষেত্রে আছে, কিন্তু গ্লকোমার জন্য নেই। কিছু কিছু রোগ এখন রেয়ার ডিজিজ পলিসি বলে একটা পলিসি বানিয়ে তার আওতায় আনা হয়েছে, কিন্তু আরও এরকম অজস্র রোগ আছে গ্লকোমার মতো, যেগুলো সবেতেই কিন্তু এরকম কোনো না কোনোভাবে পেশেন্টদের বা তাদের পরিবারকে সাপোর্ট দেওয়া সম্ভব যদি এটা পলিসিতে আসে। তো আমি মনে করি যে এই যে মডেলটা আমরা দেখাতে পেরেছি একটি ফ্যামিলি কেস স্টাডি নিয়ে, যে আমরা যদি জেনেটিক স্ক্রিনিং, জেনেটিক কাউন্সেলিং, চ্যারিটেবল অর্গানাইজেশন, গভর্নমেন্ট সাপোর্ট, এগুলো সবকে এক জায়গায় আনতে পারি, মেবি পাবলিক হেলথ অ্যাপ্রোচ করে আমরা কমিউনিটি স্ক্রিনিং করতে পারি, তাহলে কিন্তু অনেক পরিবারের ক্ষেত্রে হেল্পটা দেওয়া সম্ভব ইন এ স্ট্রাকচার্ড ওয়ে। অনেক বাচ্চার তো আমরা গ্লকোমা বাঁচাতে পারবো, যেটা বললাম প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস প্রিভেন্ট করতে পারবো। আর্থ সামাজিক দিক থেকেও কিন্তু আমাদের এটা ওয়াইজার ডিসিশন, সেটা নেওয়া সম্ভব। তুই আর্থসামাজিক দিক থেকেই যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে কমিউনিটি স্ক্রিনিংই হোক বা হসপিটাল লেভেল স্ক্রিনিংই হোক, তুমি যদি ছোট্ট করে একটু বলতে পারো যে এই জেনেটিক ডায়াগনোসিস, এই ব্যাপারটা কি, মানে সেটা কি খুব কমপ্লেক্স একটা প্রসেস ফর আ লেম্যান? ফলে মানে পেশেন্টের ক্ষেত্রে কি শুধু রক্ত দিলেই হবে? রক্ত দিলেও হবে, অধিকাংশ ক্ষেত্রে রক্তও দিতে হয় না, স্যালাইভা স্যাম্পল থেকে হয়, মানে যেখানে একটা সূচ ফোটানোর দরকার নেই। আচ্ছা, কিন্তু সেটা একটু ডিপেন্ড করে ল্যাবের ওপর। কিন্তু ওভারঅল আমরা যদি একটা রক্ত থেকে ডিএনএ বার করে জেনেটিক টেস্টিং কথা বলি, একটি জিনের টেস্ট বা অনেকগুলো জিনের টেস্ট, সেটা কিন্তু 1010 টাকা বা তার তলায়ও করা সম্ভব। এই প্রসঙ্গে একটা খুব পার্টিনেন্ট, খুব রেলেভেন্ট কথা বলা দরকার। খুব রিসেন্টলি, জাস্ট এন্ড অফ 2025 ডিসেম্বর মাসে, ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট বায়োটেক কোম্পানি প্রেমাস লাইফ সায়েন্সেস, তারাও এই ফিল্মটা দেখেছে, আমরা যে ফিল্মটা কথা বললাম, ফিল্মটা দেখে দে অলসো গট মুভড, দে অলসো গট মোটিভেটেড, এবং ওরা একটা এই জেনেটিক কিট তৈরি করেছে গ্লকোমার জন্য। সেটা ওরা লঞ্চ করেছে ডিসেম্বর 2025-এ, গোটা দেশে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে এখন। এবং সেই কিটের মাধ্যমে কিন্তু ডাক্তাররা বা বিভিন্ন টেস্টিং সেন্টার কিন্তু সেটা প্রেসক্রাইব করতে পারবে, এবং সেখানে তারা 8 থেকে 10 হাজার টাকার মধ্যে গ্লকোমার বেশ কয়েকটা জিন স্ক্রিন করে তার রেজাল্ট তারা পেতে পারবে। এর সঙ্গে জেনেটিক কাউন্সিলর ইনভলভড হবে। সেই বিষয়ে কথা বলতেও কিন্তু একটি পর্বে আমরা প্রেমাপস লাইফ সায়েন্সেসের একজন সিনিয়র ম্যানেজমেন্টের লোককে আমরা নিয়ে আসব, যারা বলবেন তারা কেন এই কিটটা বানিয়েছেন। সো শুধু রক্ত থেকে ডিএনএ বার করলেই তো হবে না, মিউটেশনটাও খুঁজতে হবে। সেই পুরো জিনিসটা কিন্তু, এবং একটি জিনের নয়, আমরা প্রায় 20-21টা জিনের একসাথে আমরা এটা করতে পারবো 1010 টাকার মধ্যে। এক্স্যাক্ট দামটা ভ্যারি করবে, কিন্তু টাকার আন্দাজটা দেওয়ার জন্য বলছি। আর আমি যদি একটি মাত্র জিন খুঁজি, যেটা এই পরিবারে যেরকম আমি জানি মিউটেশনটা, সেটা তো আরও অনেক কম পয়সায় করা সম্ভব। সো এই পরিবারের আমি যদি এক্সাম্পলটা নিই, তাহলে কিন্তু একটা জেনেটিক টেস্ট, তার সঙ্গে একটা সার্জারি, এই পুরো জিনিসটা কিন্তু 15,000 টাকার মধ্যে করা সম্ভব। এবং সার্জারির পরে দেখা যাচ্ছে, ডক্টর অসীম শীল যে ফলো আপ করছেন এই 3টি বাচ্চাকে, যার কথা আমি বললাম, দেখা যাচ্ছে কিন্তু যে এতই সাকসেসফুল অপারেশন হয়েছে, এতই সাকসেসফুল প্রিভেনশন হয়েছে, মাস 6 পরে যে তারপরে কিন্তু তাদের আর নিয়মিত চোখের ড্রপও দিতে হচ্ছে না। সেখানে আমি যদি এই জেনেটিক স্ক্রিনিংটা না করতাম, আমি যদি প্রথমের ওই 15,000 টাকা ইনভেস্ট না করতাম, তাহলে কিন্তু এরা অন্ধ হয়ে যেত। তো আমার কাছে মনে হয় যে এই কেস স্টাডিটা ইজ এ গুড এক্সাম্পল, যে গভর্নমেন্টের কীরকম ধরনের একটা লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার, যাতে এটা সাস্টেন মডেলে এটা হতে পারে, যাতে এটা ইন্টিগ্রাল হতে পারে টু পাবলিক হেলথ এফার্ট, টু কমিউনিটি স্ক্রিনিং অ্যাপ্রোচ। যে আমরা যখন কমিউনিটি স্ক্রিনিং করছি, আমরা যদি সিম্পল জেনেটিক টেস্টগুলোকে সেখানে ঢোকাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে গ্লকোমা তো প্রিভেন্ট করতে পারি, অন্য অনেক রোগও আমরা প্রিভেন্ট করতে পারি। এটা কিন্তু করা সম্ভব। খুব ভালো। আর আমার যে আন্ডারস্ট্যান্ডিং, জেনেটিক টেস্ট যখন বলছো তুমি, তাতে আনলাইক দ্য রুটিন ব্লাড টেস্ট, দিস ইজ আ ওয়ান টাইম টেস্ট, এটা তো আর রিপিট করারও কোনো প্রয়োজন নেই।
একদম এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যখন একটা সুগার টেস্ট করি বা কোলেস্টেরল টেস্ট করি, আমাদের প্রতি 6 মাসে, প্রতি 1 বছর টেস্ট করতে হয়। জেনেটিক টেস্টটা কিন্তু একবার, কারণ আমরা আমাদের জীবনের যে ব্লু প্রিন্ট, সেটা তো আমাদের ডিএনএ, সেই ডিএনএ নিয়ে আমরা জন্মাই, সেটা আমাদের সমস্ত কোষেই মোটামুটি আইডেন্টিক্যাল থাকে, ইনভ্যারিয়েন্ট থাকে, চেঞ্জ হয় না। তো একবার সেটা আমরা জন্মের সময় করি, 10 বছর বয়সে করি, 50 বছর বয়সে করি, যেটা কিন্তু একই থাকে। সো ইটস এ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এবং তারপরে সবারই যে অপারেশন করতে হবে তারও কোনো মানে নেই। কারুর হয়তো পাওয়া যাবে, কারুর হয়তো পাওয়া যাবে না, কিন্তু এটা একটা ওয়ান টাইম টেস্ট। তো সেদিক থেকেও দেখতে গেলে ইট মেক সেন্স অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। আচ্ছা, তোমার কি মনে হয় যে তুমি যে মডেলটা ভাবছো সেখানে কি এরকম হলে ভালো, যে মানে অর হতে হবে না, অ্যান্ড অর হতে পারে ব্যাপারটা, যে ডাক্তার তার কাছে গেল, পেশেন্ট, ডাক্তার স্ক্রিন করলেন, করে এবার তিনি গাইড করে দিলেন কোনো একজন জেনেটিসিস্টের কাছে বা কোনো একজন ডায়াগনস্টিক ল্যাবের কোনো একটা ডায়াগনস্টিক ল্যাবের কাছে, না ডু ইউ প্রপোজ দ্যাট ক্লিনিশিয়ানদের কাছেই সেই সিস্টেমটা ইন্টিগ্রাল হওয়া উচিত, যেখানে তারা ব্লাড নিয়ে ডিএনএ আইসোলেট করে মেবি অ্যানালিসিসটা ল্যাবে হলো, মানে সেখানেই হসপিটাল, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেট আপেই এই জেনেটিক স্ক্রিনিংটা বিকামস ইন্টিগ্রাল? আমি মনে করি যে এটা দুটো স্টেজে হওয়া দরকার। একটা হচ্ছে যে যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে ডিটেক্ট করে প্রিভেন্ট করা সম্ভব, যেরকম আমি এই কেসটা এটা বললাম, সেগুলো যে কমিউনিটি লেভেলে আমি স্ক্রিন করি। ফর এক্সাম্পল, আমি যদি হাই স্কুল চিলড্রেনদের স্ক্রিন করি, যাদের 12 থেকে 14 বছর বয়স, তাহলে আমি শুধু গ্লকোমা নয়, অনেক রোগেরই আমি আর্লি ইন্ডিকেশন পেয়ে যাব। সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি তাহলে ম্যানেজ করা, অ্যাটলিস্ট ইনফরমেশনটা থাকবে। সেটা একটা মডেল। আরেকটা মডেল হচ্ছে যেটা তুমি বললে, যে একটা বেসিক কেয়ার সিস্টেমে, যেখানে একজন চোখ দেখাতে যাচ্ছে, আমি যদি গ্লকোমারি এক্সাম্পলটা নিই, একজন চোখ দেখাতে যাচ্ছে, সেই একই ফ্লোরে, সেই একই সেটিংয়ে একটা জেনেটিক কাউন্সিলের অফিস আছে, একটা বেসিক জেনেটিক টেস্টিং ল্যাব আছে, যেখানে যদি ডাক্তার ডায়াগনোজ করলেন যে এর আর্লি গ্লকোমা সাইন আছে বা নেই, কিন্তু পরিবারে অনেকের আছে, সেখান থেকেই উনি পাশের ঘরে রেফার করে দিলেন জেনেটিক কাউন্সিলের কাছে, যাও। জেনেটিক কাউন্সিলর ফ্যামিলি ট্রিটা বানিয়ে দেখলো কি রিস্ক, সেটা ডিসকাস করলো, তখন সে ইনফর্মড ডিসিশন নিল সেই পেশেন্ট বা তার পরিবার, যে আমরা কি জেনেটিক টেস্টিং করাবো, কারণ সেটাও তাদের কনসেন্ট নিয়েই করতে হবে। যদি বলে করাবো, সেটা আবার নেক্সট ডোর, তারা সেটা করতে পারবে। এবং ইউজুয়ালি ইট ইজ নট ভেরি লং, ইউজুয়ালি কাপল অফ ডেজ এর রিপোর্টটা পাওয়া যায়। তো রিপোর্টটা পাওয়া গেল, তখন আবার তারা ফিরে এলো, আবার জেনেটিক কাউন্সিলর বললো, আচ্ছা তোমার রিপোর্টে এইটা পাওয়া গেছে, তো এবার অ্যাপ্রোপ্রিয়েটলি তোমার এই অপশান আছে। তখন আবার তারা ইনফর্ম কনসেন্ট নিয়ে ইদার তারা তখন ক্লিনিশিয়ানের কাছে গেল, এবং তারপরে যা ম্যানেজমেন্ট হলো সেটা হলো। তো এইটা বলতে অনেক সহজ, করা অনেক কঠিন, বিশেষ করে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশে। কিন্তু আমি যদি ফাইন্যান্সিয়ালি ভাবি, বা আমি যদি টেকনিক্যালি ভাবি যে হাউ কমপ্লেক্স ইট ইজ, যে কত বড় যন্ত্র বসাতে হবে বা কত বড় যন্ত্র কিনতে হবে, সেগুলো কিন্তু অন্য অনেক অসুখের থেকে অনেক সিম্পল। সে ইকোনমিক্যালি কিন্তু আমরা অনেক বেশি খরচা করি অন্য ধরনের স্ক্রিনিং করতে, বা আমরা অনেক বেশি খরচা করি একজন পেশেন্টকে সারা জীবন সাপোর্ট দিয়ে যেতে। তা আমরা যদি সেই সাপোর্টটার কিছুটা অংশ নিয়েও আমরা প্রিভেনশনে নজর দিই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সাপোর্টটা দরকারই হবে না, তারা নিজেরাই স্বাবলম্বীভাবে এটা করতে পারবে। সেইটা খুব ইম্পর্টেন্ট বোঝা। আচ্ছা, ট্রিটমেন্ট প্ল্যান বা ম্যানেজমেন্টের একটা প্ল্যান তার মানে আছে, কিন্তু এটাই কি কারণ যে আমি কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম যে ভারতবর্ষে আনডায়াগনোসড গ্লকোমেটাস ইন্ডিভিজুয়ালসের সংখ্যা প্রচুর, যে অ্যাওয়ারনেস বা এই যে ট্রিটমেন্ট প্ল্যানটা আছে তাদের কাছে পৌঁছনোটার মধ্যে একটা কোনো গ্যাপ রয়ে যাচ্ছে? একদমই বিশাল গ্যাপ। আমরা আগের একটি পর্বে বলেছি যে গ্লকোমাতে বেশিরভাগ সময় সিমটম থাকে না। তো আমরা যদি আমাদের নিজেদের জীবনেই ভাবি, এবং সেটা গ্লোবালি ট্রু, শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, যে আমার কোনো সমস্যা হলে তবেই না আমি ডাক্তারের কাছে যাব, সমস্যা না হলে আমি কেন ডাক্তারের কাছে যাব? ফলে সেই জন্য গ্লকোমাটা অনেক সময় অনেক দেরি হয়ে যায়। সমস্যাই নেই, আমি তাহলে বুঝবো কী করে? অনেক সময় মনে হয় যে হ্যাঁ আমার যাওয়ার কথা ছিল, আচ্ছা আমার তো কোনো প্রবলেম নেই, তাহলে আমি কদিন পরে যাব। তো গ্লকোমা বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টাল ডিসকভারি হয়। অ্যাক্সিডেন্ট কেন? যখন তারা ক্যাটারাক্টের জন্য যায়, অথবা তারা বাড়ির কোনো বয়স্ক লোককে চোখ দেখাতে নিয়ে গেছে, তখন তাদেরও চোখটা একটু দেখে দিয়েছে ডাক্তার, তখন দেখে তাদের গ্লকোমা আছে। তো গ্লকোমা অনেক সময় এভাবে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি হয়। ফলে এবারে আমি যদি সেটা ভারতবর্ষের মতো দেশে নিয়ে আসি, সেই সিচুয়েশনটাকে, যেখানে অনেক গরিব দুস্থ লোক আছে, যাদের দুবেলা খাবার জোগাড় করাটাই একটা বিশাল প্রতিদিন সকালের চিন্তা, যে আজকে আমি কি করে খাবো, আজকে আমি পরিবারের কাছে কি করে খাবার পৌঁছে দেবো, সেখানে তাদের পক্ষে কোনো সমস্যা ছাড়াই তারা গিয়ে চোখ দেখাবে, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল নয়। ফলে এইখান থেকেই একটা খুব হিউজ গ্যাপ ইন হেলথ ইকুইটি চলে আসে, আমরা হেলথ ইনইকুয়ালিটি বলি, যেটা পৃথিবীর সব জায়গাতেই আছে,
ভারতবর্ষের মতো যেগুলো উন্নয়নশীল যে দেশ, যেগুলো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলে থাকি, সেখানে অনেক বেশি আছে, কারণ সেখানে ইকোনমিক গ্যাপটা অনেক বেশি বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। তো সেইখানে এই হেলথ ইনইকুয়ালিটিটা অনেক আমার মতে কিছুটা কমানো যায়, এই গ্যাপটা। এই যে অ্যাক্সেস নেই, যে তাদের আনডায়াগনোজ থাকছে, তো আমরা কমিউনিটি স্ক্রিনিং করি। কমিউনিটি স্ক্রিনিং করলে কিন্তু তাদেরকে হসপিটাল খুঁজে যেতে হচ্ছে না সবাইকে। আমি কিন্তু কমিউনিটি লেভেল থেকে স্ক্রিন করে বলতে পারছি যে শোনো, তোমার একটা সমস্যা আছে জেনেটিক্যালি, কিন্তু তোমার অমুক ভাইয়ের বা অমুক বোনের বা অমুক ছেলের নেই, সো তুমি কিন্তু প্রতি 3 মাসে যেও চোখ দেখাতে, সবাইকে নিয়ে যাওয়ার দরকার নেই। এইখানেই আমার কিন্তু রিসোর্সটা অনেক বেটার ম্যানেজড হলো। আমি না হলে কিন্তু গোটা পরিবারকে, আমাকে যেরকম আমি রোটারির এক্সাম্পল দিলাম, যে গোটা পরিবারকে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, অথবা হসপিটালকে আমার তার গ্রামে নিয়ে আসতে হবে, দুটোই লজিস্টিক্যালি ডিফিকাল্ট। কিন্তু আমি যদি বলি যে গোটা পরিবারে 20 জন লোকের মধ্যে 5 জন লোককেই নিয়ে যেতে হবে, তাহলে ইট বিকামস ম্যানেজেবল। তো এইটা কিন্তু এই হেলথ ইকুইটি কিন্তু, বা হেলথ ইনইকুয়ালিটির যে বিরাট গ্যাপ, সেইটা কিন্তু অনেক ইমপ্রুভ করা যায় আমরা যদি জেনেটিক স্ক্রিনিংটা ইন্টিগ্রাল পার্ট করে দিই, পাবলিক হেলথ অ্যাপ্রোচ, কমিউনিটি স্ক্রিনিং অ্যাপ্রোচ, তাহলে কিন্তু ইট ক্যান ইনফর্ম দ্য অল সাবসিকুয়েন্ট লেভেলস, এবং তাতে ইকোনমিক সেভিং হবে, তাতে হেলথ বেনিফিটস হবে। যাদেরকে আমরা চোখ বাঁচাবো তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, দে উইল বি এমপ্লয়েড। সেটাও কিন্তু আমরা মিস করছি এজ এ সোসাইটি, না? এগুলো সব আমরা অ্যাচিভ করতে পারবো। তুমিও জানো, আমরা যখন পিএইচডি করছি জেনেটিক্সে, তখন আমরা যেটা চেষ্টা করতাম, যে আমরা যেটা বেঞ্চে কাজ করে বের করার চেষ্টা করছি, সেটা যাতে বেড সাইডে পৌঁছয়। এই যে তুমি যে স্টোরিটা বললে, মানে সেটা তো স্টোরি নয়, সত্যি ঘটনা, তার থেকে বেটার অ্যাপ্ট কোনো এক্সাম্পল হয়তো আমরা এই মুহূর্তে দিতে পারবো না। এবং সেখান থেকে যদি সরকার এই গল্প থেকে কোনো পলিসি তৈরি করতে পারে, আগেইন সেটা একটা উড বি আ ভেরি গুড এক্সাম্পল। তো আমরা একদম শেষে চলে এসেছি এই পর্বের। তো আমি চাইবো তুমি যদি জাস্ট 2-4 কথায় তোমার যা এক্সপেরিয়েন্স এই ফিল্মটা দেখিয়ে, মানে তুমি তো ফিল্মটা অনেক জায়গায় দেখিয়েছো, তো সেটা স্কুল কলেজে যখন দেখাচ্ছ, সেখানে তার রিপারকাশনস বা এফেক্ট কি পড়েছে, সেটা একদম অল্প কথায় যদি আমাদের বলতে পারো। নিশ্চয়ই, এটা আমার কাছেও খুব অবাক করা। আমি যে রিয়াকশন দেখেছি, আমি কখনোই এটা ভাবিনি। আমি স্কুলেরও আগে বলবো, আমি বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে দেখিয়েছি যেখানে পিএইচডি স্টুডেন্টরা এই নিয়েই কাজ করছে, গ্লকোমা জেনেটিক্স নয়, অন্য কোনো রোগের জেনেটিক্স। তারা এই ফিল্মটা দেখে কেঁদেছে হলে বসে। তারা বলছে আমরা এখন জানি আমরা কেন এই কাজটা করছি। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, আমরা একটা বিরাট খুব বোরিং ফাইলে আমরা ইনফরমেশান দেখতে থাকি, আমাদের সাথে কোনো কানেকশান থাকে না, এটা কার, কোন মানুষের থেকে এসছে, তার জীবনের কি গল্প। এই জীবনের গল্প তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা প্রচুর স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা, দে রিয়েলি গেট মুভড, মোটিভেটেড। প্রত্যেকটা জায়গায় আমি ফিল্মটা দেখানোর পরে আমি প্রায় 10টা করে ইমেল পাই যে আমি এই কাজে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। পয়সা দিয়ে নয়, কিন্তু তারা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করতে চায়, মিনিংফুল কন্ট্রিবিউশন, নট অনলি মানি। তো একজন খুব বিখ্যাত সোশ্যাল সায়েন্টিস্ট আছেন, তার নাম ডক্টর ব্রেনে ব্রাউন। তার একটা কোট দিয়ে আমি শেষ করছি। উনি বলেন, স্টোরিজ আর ডেটা উইথ এ সোল। তো আমরা যদি ডেটাটাকে অবজেক্টিভলি, আমি যেটা এখন দেখছি, বিজ্ঞানে অবজেক্টিভিটিটা খুব প্রয়োজন, ডেটাতে অবজেক্টিভিটি রাখাটা খুব প্রয়োজন। কিন্তু যখন আমরা মানুষের ডেটা নিয়ে কাজ করছি, হিউম্যান জেনেটিক্স করছি, তখন কিন্তু প্রত্যেকটা ডেটার পেছনে, প্রত্যেকটা ফাইলের পেছনে কিন্তু একটা মানুষ আছে, একটা রিয়েল পার্সন আছে, রিয়েল ফ্যামিলি আছে। আমরা যদি সেই তাদের সোলটাকে মাথায় রাখি যখন আমরা ডেটাটাকে দেখছি, তখনই কিন্তু ডেটাটা একটা স্টোরি হয়ে যায়। আর স্টোরিটা বললেই কিন্তু উই গেট পিপল টু গেট মোটিভেটেড টু টেক অ্যাকশন। শুধু অবজেক্টিভলি ডেটা বললে, শুধু যুক্তি তর্কের খেলায় গেলে কিন্তু আমরা যুক্তি দিয়ে বুঝি, কিন্তু আমাদের সেই মোটিভেশনটা আসে না। তো আমি মনে করি যে আমরা যদি অবজেক্টিভ সায়েন্সের সাথে সাবজেক্টিভ স্টোরি টেলিংটাকে অ্যাড করতে পারি, আমাদের ডেটার সাথে সোলটাকে অ্যাড করতে পারি, তাহলে আমরা অনেক রোগের ক্ষেত্রে এইখানে পৌঁছতে পারবো যে বেঞ্চ টু বেড সাইড। আমি বেড সাইড বলবো না, আমি বলবো বেঞ্চ টু প্লে গ্রাউন্ড, যাতে বাচ্চারা আবার খেলতে পারে মাঠে এসে, বেড বিছানায় না শুয়ে থাকে। তো এটা আমরা অ্যাচিভ করতে পারবো, এটা বলেই আমি শেষ করব। অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই শ্রোতারাও অনেক সমৃদ্ধ হলেন। আজকের অনুষ্ঠান এইটুকুই। অনেক ধন্যবাদ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।